প্রাপ্তি বলতে জলের গোপনে বদলে যাওয়া চরিত্র বদল হওয়া, ঢেউয়ের তারিফ, দেয়াল ঘড়ির শুশ্রূষা ভুলে প্রহরগুলো আমাকে খেলায়। খেলতে খেলতে শুনি গড্ডালিকা, মাইল ফলক, অলিক মঞ্চ, পথবিলাস, শুনি হেমন্তের সন্ধ্যা, রানার ছুটেছে রানার, আধার আগলে হিমেল মায়ায় কত আবেগ, সিগন্যাল ভেঙে আবার চলাচল, প্রহরগুলোর কাছে শিখি সাঁতার, হা পথে কেবলই রং বদল। প্রাপ্তি বলতে ফিকে হয়ে যাওয়া সম্পর্কে ফিরে দেখা যাবতীয় প্রত্যয় ও প্রতিশ্রুতি। জলে ছায়া পড়ে সেতুর, যাপন যাত্রা খুঁজেই চলেছে স্বজন সান্নিধ্য। কবির মন ক্যামেরায় চলমান অন্তর্বিশ্ব এবং চলমান বহির্বিশ্বের চিত্রকল্প ধরা দেয়, তাই কবি কবিতায় তার অনুবাদ করেন। আমরা এতক্ষণ যার কবিতা পড়ছিলাম তিনি হলেন আমাদের প্রিয় কবি নীলিমা সাহা। আমরা তার কবিতার ভুবন নিয়ে আজকে আলোচনায় থাকব। আমাদের তার কবিতা নিয়ে আলোচনা করবেন কবি অলোক বিশ্বাস। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কবি নীলিমা সাহা। নীলিমা দি, তোমাকে স্বাগত জানাচ্ছি এবং সৈকথার এই ভার্চুয়াল আড্ডায় কবিতায় নীলিমা, নীলিমায় কবিতা এই অনুষ্ঠানে। অলোক দা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আর বন্ধুরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। আমরা কবি নীলিমা সাহার কবিতার যাপন কথা শুনে নেব কবির কাছ থেকে। আমরা কিছুটা সময় তার কবিতা নিয়ে আলোচনা, কবিতা পাঠে থাকছি। আপনারা সঙ্গে থাকুন। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা সেটাও রাখতে পারেন। এতক্ষণ যে কবিতাটা দিয়ে শুরু করলাম, প্রথম যে কবিতাটা পাঠ করলাম, ক্যামেরা চলছে এই সিরিজ কবিতার থেকে প্রাপ্তি এই শিরোনামে কবিতাটি পাঠ করলাম। আমি দর্শকদের জন্যে দিদির জীবনপঞ্জি, সংক্ষিপ্ত জীবনপঞ্জি একটু পাঠ করে নিচ্ছি। কবি নীলিমা সাহা পড়াশুনো MA বাংলা ও এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, সংস্কৃত নিয়েও তিনি পড়াশুনো করেছেন। জন্মস্থান বহরমপুর, মুর্শিদাবাদ। বর্তমানে তিনি কলকাতায় থাকেন। পেশা শিক্ষকতা হলেও নেশা সেতার সাধনা ও মানুষের ভেতর মানবের অনুসন্ধান। প্রকাশিত কাব্যগ্রন্থ কয়েকটি আমি নাম বলছি। পাথরে মুদ্রিত জলছাপ, বীজ চিহ্ন, নকশি গল্প, বৃক্ষরোপণের স্বপ্ন, তবু মনে রেখো, অস্তিত্ব, নিভৃতে পথে, ছেদ চিহ্ন, সন্ধিসূত্র, তানপুরা ও পিলসুচ রমণী। এই বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এছাড়া প্রবন্ধ গ্রন্থ অন্য চোখে, নিনি এই নামে একটি পত্রিকা, কবিতা বিষয়ক পত্রিকা নীলিমাদি সম্পাদনা করেন। পুরস্কৃত হয়েছেন সই অনুষ্ঠানে শ্রেষ্ঠ কবিতার জন্য মাননীয়া সাহিত্যিক নবনীতা দেবসেন কর্তৃক পুরস্কৃত 2007 সালে। শ্রেষ্ঠ কবিতা ও শ্রেষ্ঠ গল্পের জন্য নিখিল ভারত বঙ্গীয় সাহিত্য সম্মেলন কর্তৃক সম্মাননা প্রাপ্তি 2015 সালে। মুর্শিদাবাদ বাংলা একাডেমির প্রভাত কুমার মুখোপাধ্যায় কর্তৃক মনীষ ঘটক সম্মাননা প্রাপ্তি 1999 সালে। এছাড়াও দৌড় এবং সমিত পত্রিকা থেকে ওনাকে নিনি পত্রিকার জন্য সম্মাননা দেয়া হয়। এবারে
দিদির কাছে আসি, দিদির কাছ থেকে একটু শুনবো একদম কবিতা লেখার শুরুর দিনগুলোর কথা। হ্যাঁ, কবিতা লেখার শুরু বলতে আমি যখন ক্লাস 9 নবম শ্রেণী, তখন আমার কবিতা লেখার মানে শুরু হয়। ঠিক মানে ফাল্গুনের একটা ঝোড়ো ঝোড়ো হাওয়া, ঝোড়ো ঝোড়ো বৃষ্টি, সেটাই যে আমার মনে কিভাবে দাগ কেটেছিল, সেটা ছিল ফাল্গুনের এমন একটা দিন যেদিন আমার মাতৃবিয়োগ হয়েছিল। আর সেই সময় থেকেই আমার একটা উদাস মন আমাকে যেন কিছু করতে সাহায্য করে, আমাকে মানে অনুপ্রেরণা দেয় যে কিছু নির্জনের কাছে হাঁটু মুড়ে বসে থাকার জন্য। সেই নির্জনতা আমাকে অনেক কিছু দিয়ে দিল, আমাকে সৃজনের পথে নিয়ে গেল। আমি নিজেকে চিনতে পারলাম, জীবনকে চিনতে পারলাম, জগৎবাসীকে চিনতে পারলাম। সেই থেকেই আমার শুরু। কবিতা তো আসলে সকলের মনেই থাকে, হ্যাঁ, মনই হয়তো কবিতাকে অনুপ্রেরণা জাগায়, আবার কবিতায় হয়তো মনকে সৃষ্টি করে। সেই থেকেই আমার যাত্রা শুরু। মানে শুরু কত সালে, মানে তোমার 1968 এরকম, 1968 হ্যাঁ, ফেব্রুয়ারি মাস। ওই সময় তুমি ওই বহরমপুরে কাদের সান্নিধ্যে এসেছিলে, কোন কবিদের সান্নিধ্যে? তখন বিশেষ করে ওই 1968 সালে আমি কারোর সেরকম সহযোগিতা বা অনুপ্রেরণা পাইনি, কেবল আমার ভেতরের যে চাহিদা ছিল সেটাই হয়তো ফুটে প্রকাশিত হয়েছে। তবে সেই সময় যে স্কুল ম্যাগাজিন, তার পরবর্তীকালে কলেজ ম্যাগাজিন, এইগুলোতে প্রকাশ হতে থাকে। তার পরবর্তীকালে প্রায় 1980-র কাছাকাছি আমি ওই অর্কেস্ট্রা পত্রিকায় আমার প্রথম কবিতা প্রকাশ হয়। সৈয়দ খালেদ নৌমান পত্রিকার সম্পাদক। হ্যাঁ, এবং এই অনুপ্রেরণার পেছনে কিন্তু আমাদের সুশীল ভৌমিক, হয়তো অলোকদা চেনেন সুশীল ভৌমিক, অমিতাভ মৈত্রের ভীষণ বন্ধু। আর সুশীল ভৌমিকের মানে কত রকম যে এই কবিতার পেছনে, সাহিত্যের পেছনে এত কারুকার্য আছে, এত ভাবনা আছে, এত ঔদাসীন্য রয়েছে, সেগুলো আমাকে খুব ভাবায়। এবং আমাদের ভীষণ পারিবারিক বন্ধু ছিলেন সুশীলদা, আমরা কাকু বলতাম। সেই তার অনুপ্রেরণায় আমার এই বই প্রকাশ। তুমি সুশীলদার সঙ্গে তোমার কবে, কোন সময় পরিচয় হয়, কত সাল নাগাদ? সুশীলদার সঙ্গে আমার পরিচয় হয় তখন মানে অনেক দিন আগে, 1960 এরকম হবে। তখন আমি হয়তো খুব ছোট, কিন্তু তখন থেকে আমাদের পরিবারের সঙ্গে এত সম্পৃক্ত যে আমরা তখনকার পরিচয়টা অন্যরকম পরিচয় ছিল, পারিবারিক একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটা পরবর্তীকালে আমি যখন কলেজ টলেজ পাশ করলাম, এখন তখন আমি কাকুর কাছে খুবই আসতাম, কাকুও যেতেন আমার কাছে। কিন্তু তোমার বই তো আমরা পাচ্ছি 1997 সালে, তাই তো? প্রথম বই। তো এই প্রায় 30 বছর তোমার এই প্রস্তুতি ছিল যে একটা নিজেকে প্রকাশ করার, বই লেখক হিসেবে। তবে ওই নিজেকে যে প্রকাশ করব এরকম ভাবনাটা কোনোদিন হয়নি, হয়তো পরবর্তীকালে সকলের অনুপ্রেরণায় এটা হয়েছে। আসলে আমি একটু লিখতে ভালোবাসতাম, একটু প্রজন্মের কেউ এটা ভাবতে পারে না যে লেখা শুরুর 30 বছর বাদে তার প্রথম বই প্রকাশিত হচ্ছে। সেটা সত্যি কথা, এখন নেই বলতে গেলে। সেটাই। তো তোমার কবিতা ভাবনা যদি একটু বলো, যে কিভাবে তোমার কাছে কবিতা ধরা দেয়? কবিতা ধরা দেয় আসলে যা কিছু চরম বাস্তবিক, যা কিছু চলচ্চিত্র, হ্যাঁ, তার সেই যে মুহূর্তের যে মুহূর্ত যাপন গুলো কখনো অদৃশ্যতা থেকে দৃশ্যে আসে, কখনো দৃশ্যতা থেকে অদৃশ্যে চলে যায়। আর এই ভাবনাগুলো, ওই যে বললাম নির্জনের কাছে আমি তখন একটু হাঁটু মুড়ে বসি, এই অনুপ্রেরণা তখন আমি তার কাছে পাই। আমার একটা নিজস্ব জগৎ সেখানেই সৃষ্টি হয়েই থাকে, আমি সেখানেই তখন কবিতাকে নিয়ে বসি। আর কবিতা তখন মনের সঙ্গে তার কবিতার এত সম্পৃক্ততা, এত
ওতপ্রোতভাবে মন কবিতার সঙ্গে জড়িয়ে থাকে, হয়তো মনই কবিতাকে কিছু দিল বা কবিতায় মনকে কিছু দিল, এইভাবে একটা সৃষ্টির চলে আর কি, সৃষ্টির টানাপোড়েন, সৃষ্টির অনুপ্রেরণা এগুলো আমরা পেয়ে যাই ওইখান থেকেই। তুমি তো সেতারও বাজাও, তো এই সেতারের যে ধ্বনি, এই যে অনুরণন, এটা কি তোমার কবিতা কোনোভাবে প্রভাবিত করে? কবিতাকে ভীষণভাবে প্রভাবিত করে, মানে সেতারও সে সঙ্গীত হচ্ছে একটা শিল্প সাধনা, শ্রেষ্ঠ শিল্প সাধনা, কবিতা হচ্ছে প্রাচীন শিল্প সাধনা। সাহিত্যের শাখার মধ্যে কবিতাই হচ্ছে প্রাচীনতম সাহিত্য সাধনা। তাই এই দুটোর মধ্যে তো ভীষণই মিল দেখতে পাই, বিশেষ করে ধ্বনিগত, আর এই ধ্বনিগত রূপ যখন প্রকাশ্যে ভেসে ওঠে তখন এর একটা আলাদা মেজাজ, এবং সেই মেজাজটা যেন নানা রঙে রঙিন হয়ে ওঠে। আর সেই রংটাই হচ্ছে কখনো বাস্তব, কখনো কল্পনায় আমার কাছে এসে উপস্থিত হয়, এবং এই ধ্বনিময় জগৎটা আমার কাছে তখন খুব মানে কি বলবো প্রিয় হয়ে যায়, আমি সেখানেই যেন হারিয়ে যাই। আমার মনে হয়েছে কখনো কখনো যে ক্লাসিক গানের আরো পরে আমার চমৎকার কবিতা আমি পড়েছিলাম দেশ রাগ নিয়ে, সেখানে এই যে মূর্ছনা, এই যে সঙ্গীতের যে চলাচল, সুর সাধনা, তা কিন্তু একটা প্রভাব আমি সেখানে পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমি বলবো তুমি যদি তোমার হাতের কাছে যদি ওই কবিতাটা থাকে, আমি তোমাকে বলবো যে ওই দেশ কবিতাটি একটু তুমি যদি পাঠ করে শোনাও। এটা পড়া। দেশ রাগে কম্পনাঙ্ক ছুঁয়ে বেজে ওঠে সেতারি মেজরাব, বিহানে মুই দেখো দেখো না সাজে, সমুদ্র ঝালা উঠছে হাওয়াবাতির নিশানায় আদিবাসী গান, ঢেউে ঢেউে ডলফিন ছলছলাত, ঘুরে ঘুরে ঘাগরার নাচন দেখতে থাকে কফি শপ, ভেজা চেয়ার, রেস্তোরাঁর ভিজে গা শরীর খোঁজে, সাইক্লোনের দাপট সামলিয়ে জলপা খোঁজে মাতৃমন্দির, আলুথালু দেশ তার অহংকারী ঠোঁট যে বেসুরো হতে চায় না। এটাই খুব সুন্দর। তো আমার তোমার কাছে একটু জানতে ইচ্ছে করছে যে এই যে কবিতায় নারীবাদী কবি, নারীবাদ বা কাউকে নারীবাদী কবি বা মেয়েদের কলম, এই কথাগুলো, এগুলো কিভাবে তোমার কাছে, কিভাবে তুমি ভাবো, এগুলো কিভাবে ভাবায় তোমাকে? হ্যাঁ, এখন নারীবাদ বলতে যে বাদ অর্থাৎ ইজম যেটা, হ্যাঁ, নারীদের নিয়ে যে একটা অঞ্চল এরকম শোনা যায় যে নারী দিবস, এখন অবশ্য এই গত কয়েকদিন আগে বোধহয় পুরুষ দিবস গেল, তো নারী দিবস, নারী দিবস। হ্যালো, আমার সঙ্গে একটু পরে এক ঘন্টা পরে কথা বলছি, আমি এটা লাইভে রয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো নারীবাদ বলতে যে এটা এত সোচ্চার, হ্যাঁ, এত সোচ্চারিত, সেটা কিন্তু আমার পছন্দের নয়, কারণ তাহলে তো একটা অঞ্চল হয়ে যায়, নারীদের একটা অঞ্চল বিশেষ হয়ে যায়। হ্যাঁ, আমরা তো পুরুষের সঙ্গে থাকি, পুরুষ একই বাড়িতে, একই পাড়ায়, একই অঞ্চলে, একই দেশে পুরুষের সহাবস্থানে নারীরাও থাকে, তাহলে সেখানে নারীবাদ বলে আমি আলাদা কিছু ভাবতে পারি না। এখন অনেকে, বিশেষ করে মল্লিকা সেনগুপ্তের কবিতায় ভীষণভাবে উঠে এসছে নারীবাদ, কিছুটা পেয়েছি বিজয়া মুখোপাধ্যায়ের কবিতায় নারীবাদ, মানে যে তর্জনী আর কি ঠেকিয়ে রাখে, সেই তর্জনী বলতে পুরুষের তর্জনী। হয়তো কোনো কোনো সময় এরকম ভাবনা চলে আসে যে পুরুষদের কাছে নারীরা যেন উপেক্ষিত, অস্বীকৃত, হ্যাঁ, একটা অন্যরকম একটা মনোভাব সৃষ্টি হয়, মাঝে মধ্যে সৃষ্টি হয় না তা নয়, হয়, কিন্তু তারপরেও ভাবি যে না,
তাদের অঞ্চল আমাদের অঞ্চল তো আলাদা হতে পারে না, সেখানে তো কোনো স্বাতন্ত্র্য থাকতে পারে না, সেটাও পুরুষদের দেশ আর সেটা নারীদেরও দেশ। যদি কেউ অপমানিত হয়, কেউ উপেক্ষিত হয়, তাহলে সেটা তো মানুষের উপেক্ষা, মানুষের পরাজয়, মানুষের অপমান। সেখানে নারীদের অপমান বলে আমি আলাদা কিছু ভাবি না, আমার মনে হয় না। কিন্তু কখনো কখনো তো এরকম মনে হয় যে নারীরাই নারীদের যে বঞ্চনার কথা সেটা ভালোভাবে প্রকাশ করতে পারে। তো সেই ক্ষেত্রে কি মনে হয় তোমার, যে একজন সেক্ষেত্রে মনে হয় যে বলতে পারবে যে নারীদের যে কথা তাদের নিজেদেরই তো বলতে হবে? তো এই জায়গাটা তোমার কি? সেখানেই তো মানে অপরাজিত হয়ে থাকতে হবে, মানে পরাজিত নয়, সেখানে অপরাজিতা হয়ে থাকতে হবে। অর্থাৎ নারীদের সোচ্চার সেখানে আরো বেশি উচ্চারিত হবে। বেশি মানে হ্যাঁ, নারীরা যেন নিজেদের অধিকারটা নিজেরা পেয়ে থাকে, সেটা নারীদের নিজস্ব ভাবনা। সেখানে পুরুষদের দায়ী করব কেন, সমাজকে দায়ী করব কেন? সেখানে নারীদের অধিকারকে নারীরা নিজেরাই অধিকৃত করবে, এটাই আমি ভাবি। তো এই এখন তো এই যে আমাদের একটা করোনা আবহে আমরা প্রায় ঘরবন্দি হয়েই রয়েছি বলতে গেলে, তো এই সময়ে তোমার কিছু লেখা যদি একটু পাঠ করো। আচ্ছা, সত্যি এই অতিমারির জগৎ আমাদের কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। হ্যাঁ, এটাও সেই ক্যামেরা চলছে সিরিজেরই। কেন ক্যামেরা তো চলছেই, সবসময় অনই থাকে। হ্যাঁ, পড়ছি ঝরা পাতাদের উৎসব। এই যেন ঝরা পাতাদের উৎসব চলছে, চারপাশে চতুরতা, জিরাফের বুক বেয়ে ধর্ম, বর্মগায়ে বেড়ালের লাভ, জানালা উঁকি দিচ্ছে, গর্ত ভর্তি সাদা হাড়, ঘুম হয়ে আছে, ঘুম হয়ে আছে। স্নানঘর আঁকি, ভার্চুয়াল আর এক পৃথিবী দেখছে আমাকে। কিছু দূর যেতেই সবুজ চাহনিতে কলমি, বাঁশবন থেকে ওই মৃদু শীষ। তবে কি প্রবাহ পাগল ইন্দ্রিয়জ বাসনা? এই গড়ানো দুপুর, এই মেরুদণ্ড লিখছে কলোনির অন্তমিল, লিখছে বসন্ত এসে গেছে। খুব সুন্দর। আচ্ছা অলোকদা, আপনার কাছে এবার আসি। দিদির তো কিছু কবিতা আমরা শুনলাম, দু একটি কবিতা শুনলাম, আমি একটি পাঠ করলাম। তো আপনার কাছে একটু জানতে চাইবো, দিদির কবিতা নিয়ে তো আপনি কবিতা ক্যাম্পাস পত্রিকায় বা অন্যান্য পত্রিকায় কিছু কাজও করেছেন। তো দিদি কবিতা নিয়ে একটু যদি বিশ্লেষণাত্মক আলোচনা আমাদের যদি একটু করেন। সে তো ভালোই লাগে। প্রথমেই জানাই যে যাদের কবিতা মানে একবার ভালো লেগে যায়, অজস্র কবিতা প্রতিদিন আমরা সকলে পড়ি। তো এইরকমই এক ওয়ান ফাইন মর্নিং যখন নীলিমা সাহার কবিতা আমি পড়লাম, কোথায় পড়েছি এক্ষুনি মনে নেই, তো সেদিন কিন্তু আমার ভালো লেগে গিয়েছিল যে নীলিমা সাহার, আমার মনে হয়েছিল সেই সব কবিতাগুলো পড়ে যে এনার মধ্যে একটা স্বতন্ত্র ভাষা, কবিতার ভাষা, একেবারেই স্বতন্ত্র কবিতার ভাষা নির্মাণের একটা প্রয়াস চলছে। এটা বহু বছর আগের কথা বলছি। ঠিক যেভাবে তোমার বইটা পড়েও আমার মনে হয়েছিল, এবং এই সংক্রান্ত আমি বলেও ছিলাম একটি মঞ্চে। তারপরে নীলিমা সাহার কবিতা আরো পড়তে থাকি, ওনার বিভিন্ন গ্রন্থ বা বিভিন্ন পত্রপত্রিকায়, যদিও নীলিমা সাহা প্রচুর পত্রপত্রিকায় লেখেন না, কিছু লিমিটেড পত্রপত্রিকাতেই উনি লেখেন। তো
আমি মানে লক্ষ্য করি যারা ম্যাসিভলি লেখে না, অল্প লেখে, তো আমি খোঁজার চেষ্টা করি যে কেন সে অল্প লেখে, বা অল্প লেখার মধ্যেও তার নিজের ভাষা, নিজের মনন, নিজের ভাবনাটা কতটা তার কবিতার ভেতরে আসছে, এটা আমি খোঁজ করতে থাকি। এটা আমার একটা নেশা। তো নীলিমাদির এইভাবেই, কিন্তু নীলিমাদির যত কবিতা পড়ছি দেখছি নীলিমাদির কবিতার মধ্যে একটা ব্যাপার রয়েছে। ব্যাপারটা হচ্ছে, অনেক রকম ব্যাপার রয়েছে। একজন কবিকে কখনোই তার একটা গ্রন্থ পড়ে বা দু চারটে কবিতা পড়ে একজন কবিকে, কারণ কবিকে যত পড়া যায়, আমি যখন ওই যে কবিতার বইটা কবিতা ক্যাম্পাস থেকে বেরিয়েছে, সেই বইটা তো আমি অনেকবার পড়েছি, কিন্তু হ্যালো, বলুন বলুন, হ্যাঁ বলুন, আছেন তোমাদের হ্যাঁ হ্যাঁ আছেন। আবারও যখন হ্যাঁ। পড়ছি বইটা, বা নীলিমাদির পথে নিভৃতে নিভৃতে, এই যে ছোট ছোট কবিতার এই যে বইটা, ছোট যে, তুমি বইটা দেখেছো কিনা জানি না, নীলিমাদির এই যে এই বইটা, এই বইটার ভেতরে, কি নাম বইটার? এই বইটার নাম হচ্ছে নিভৃতে পথে। নিভৃতে পথে, তাও কত সুন্দর একটা ছোট সাইজের। এবং এই কবিতার ভেতরে, এই বইটার ভেতরে অনেক ছোট ছোট কবিতা রয়েছে, কিন্তু ছোট ছোট কবিতা, বিশেষ করে যেমন ধরো এই কবিতার ভেতরে একটা অস্তিত্ব, এই নামকরণে একটা সিরিজ আছে। এই সিরিজটা পড়তে গিয়ে কিন্তু নীলিমাদির মানে মননের, তার ভাবনার একটা পরিচয় পাওয়া যায়। কিভাবে নীলিমাদি একটা সুরের জগতের মধ্যে নিজের অবস্থানটাকে রাখেন, কিভাবে বিভিন্ন অবস্থা, মানে আমাদের এই পারিপার্শ্বিক যে সমস্ত অবস্থা, এটা কিন্তু ওই নীলিমাদির রিয়েলিটি শো বারবার আসছে না, এই রিয়েলিটি শো বোধহয় বহুদিন ধরে নীলিমাদির ভেতরে ঢুকে রয়েছে। এবং আজকে শুধু এই গ্রন্থিতে নয়, আগের গ্রন্থগুলোতেও কিন্তু এই রিয়েলিটি শো, মানে চারপাশের, আমরা রিয়েলিটি শো তো আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে রিয়েলিটি শো, কিন্তু এই রিয়েলিটি শো এর ব্যাপারটা নীলিমাদির কবিতার ভেতরে অত্যন্ত প্রাণবন্ত ভাষায় এসে গেছে। ছোট ছোট ছবি, ছোট ছোট ছবি, আমাদের জীবনের ছোট ছোট ছবি, কিন্তু সেই ছবিগুলো সাবলাইম, খুব তীক্ষ্ণ। মনে হচ্ছে যেন আমি অনুভব করছি, যখন আমি পড়ছি সেই কবিতাগুলো, আমি যেন রিয়েলিটি শো এর মধ্যে ঢুকে যাচ্ছি। এবং এই রিয়েলিটি শোটা কিন্তু অন্য মাত্রার। যে রিয়েলিটি শো আমরা মিডিয়াতে দেখি, যে নাচন কোদন বা অন্যান্য যে ব্যাপার সেখানে থাকে, এখানে সেটা নেই। এখানে আছে শুধু কবির অস্থিরতা, কবির চাঞ্চল্য, একই সঙ্গে কবির কিন্তু ওই যে নিভৃতে পথে, এই নিভৃতি, নীলিমাদির কবিতার ভেতরে এই নিভৃতি একটা বড় জায়গা জুড়ে আছে, যেটা রিয়েলিটি শো এর মধ্যে দিয়ে চলে আসছে। আর অসম্ভব ভাবে আমার মনে হয়েছে, অনেক কথা বলা যায়, তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলতে থাকবো। আমি যদি গড় করে বলে যাই, বা তার সঙ্গে নীলিমাদির প্রতিক্রিয়াও জানতে চাইবো। হ্যাঁ, নীলিমাদির বইয়ের নামকরণেও একটা আমি বিষয় খেয়াল করছিলাম, যে যেমন জলছাপ, তারপরে বীজ চিহ্ন, তারপরে ছেদ চিহ্ন, হ্যাঁ মানে চিহ্ন আর ছাপ, এই একটা ব্যাপার আমি লক্ষ্য করছি। সেটা নিয়ে একটু দিদিও বলুন, বা অলোকদা যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এটা ঠিকই। নীলিমাদির কবিতার বইগুলোর মধ্যে, তেমনি কবিতার নামের মধ্যে আমার মনে হয় নীলিমাদির একটা ব্যাপার আছে। নীলিমাদি, একটা বলি, তার আগে একটা কথা বলে ভুলে যাব। এই যে তানপুরা ও পিলসুজ রমণী, এই যে বইটা, এই বইটাতে একটা বিভাব কবিতা আছে। এই বিভাব কবিতায় নীলিমাদি যে কথাটা বলল, বিভাব কবিতায়, আমি না এই বিভাব কবিতাটা পড়ার পর বহুবার ভেবেছি যে নীলিমাদি কেন এটা লিখলো। তারপরে কবিতাগুলো পড়ছি আবার, মানে অন্যান্য যত কবিতা আছে। বিভাব কবিতার এরকম: জলের আকার নেই,
বাতাসের আকার নেই, মনেরও আকার নেই, অনুভূতির আকার নেই, ঘুমে নির্ঘুমে অনুভূতি ছুঁয়ে থাকি। তো নীলিমাদি বলছে দেখো, অনুভূতির আকার নেই, সরি, অনুভূতির আকার পাই। আমি প্রথম 3টে লাইনে নেই আছে, জলের আকার নেই, বাতাসের আকার নেই, মনেরও আকার নেই, অনুভূতির আকার পাই, ঘুমে নির্ঘুমে অনুভূতি ছুঁয়ে থাকি। এই যে প্রথম 3টে লাইনে নেই, পরের 3টে লাইনে হাইলাইট করলো অনুভূতি। তো নীলিমাদির কবিতায় এই যে অনুভূতিকে নিয়ে শুয়ে থাকি, অনুভূতিকে জড়িয়ে থাকি, নীলিমাদির যতই রিয়েলিটি শোয়ের কাজ করুক না কেন, নীলিমাদি কিন্তু এই অনুভূতিটা, বাস্তবতা ঠিক কথাই আমার মনে হয়েছে কবিতা পড়তে পড়তে কি আমরা পাচ্ছি, যে অনুভূতির সঙ্গে নীলিমাদির যাপন, এটা কিন্তু নীলিমাদির মানে সেই সঙ্গে একটা সরলতা, সারল্যও রয়েছে তার। এই সারল্য, এই সারল্য মানে ভাষার সারল্য নয়, এই সারল্য মানে একটা কবির মনের যে ইনোসেন্স, কবির মনের যে, ওই যে নীলিমাদি একটু আগে বললো না নারীবাদ সম্পর্কে বলতে গিয়ে, যে আমি নারীবাদকে আলাদা করে দেখি না, আমি পুরো ব্যাপারটা হিউম্যানিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি। সেখানে নারী পুরুষ সবাই একাকার, নারীর অস্তিত্ব, পুরুষের অস্তিত্ব, এই দুটো, হ্যাঁ, এদের নারীর অস্তিত্ব পুরুষের অস্তিত্বের মধ্যে বায়োলজিক্যালি বা সেন্টিমেন্টালি নিশ্চয়ই কিছু কিছু ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই, কিন্তু আমি যদি হিউম্যানিজমের গ্রাউন্ড থেকে আমরা দেখি, তাহলে নারী পুরুষ এই যে পারস্পরিক সম্পর্ক ছাড়া তো এই পৃথিবীটাকে কল্পনা করা যায় না, কিছুতেই কল্পনা করতে পারি না। যে নারীর ভেতরেই আবার পুরুষের সত্তা রয়েছে, পুরুষের সত্তার মধ্যেই নারীর সত্তা রয়েছে। একজন নারী যেমন পুরুষকে ছাড়া বাঁচে না, তেমনি গোটা সমগ্র পুরুষ সমাজও কিন্তু নারী ছাড়া বাঁচতে পারে না। আমাদের কিছু কিছু বিচ্যুতি মাঝে মাঝে আমরা দেখি, যেমন সেই বিখ্যাত নাট্যকার মহেশ দত্তানির একটা নাটক আছে ব্রেভলি ফর দ্য কুইন। এই ব্রেভলি ফর দ্য কুইনে পুরুষতান্ত্রিক সমাজে মানে এমনকি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিগুলোতেও কিভাবে নারীর ওপর টর্চার হচ্ছে, এক্সপ্লয়টেশন চলছে, সেই মহেশ দত্তানির ওই নাটকে দেখানো হয়েছে। এই তো চলে আসছে ভারতবর্ষে, যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু কবি, একজন সমাজতত্ত্ববিদ, একজন পলিটিশিয়ান যেভাবে সমাজকে দেখেন, কবির দেখাগুলো একটু আলাদা হয়। সেই জন্য দেখাগুলো আলাদা হয় বলেই অতিরিক্ত নারীবাদ নিয়ে কেউ লিখতেই পারে, নারীর যে আলাদা সত্তা স্বাতন্ত্র্য সেগুলো নিয়ে কেউ লিখতেই পারে, কিন্তু আরেকজন কবিরও লেখার বা বলার একটা জায়গা আছে, যে আমি গোটা ব্যাপারটাকে এভাবে আলাদা করে দেখি না, আমি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এটাও বলার অধিকার আরেকজনের আছে। তো নীলিমাদির কবিতাতেও আমরা দেখেছি এই যে ছাপ, ইমপ্রেশনের কথা তুমি বললে না, এই ছাপগুলো কিন্তু সামগ্রিক ছাপ। মানে নীলিমাদির যখন প্রকৃতির মধ্যে রয়েছে, যখন সমাজের মধ্যে রয়েছে, যেমন একটা জায়গায় নীলিমাদি লিখছে যে ধর্মতলার গলিতে, একটা কবিতায়, হ্যাঁ, নীলিমাদির কবিতার নামগুলো কিন্তু অসাধারণ। আমি যেমন একটা কবিতা নীলিমাদির ওই নিভৃতে পথের একটা কবিতার নাম হচ্ছে বৃষ্টির কোলাজ। এই বৃষ্টির কোলাজ বইটাতে একটা কবিতার মধ্যে লিখছেন, ধর্মতলার গলিতে অনায়াস সেলিব্রিটি, বিন্দাস উড়ান ডানায় ইচ্ছে ঘুরি ওদের। এই যে বিন্দাস উড়ান ডানা, আমার মনে হয় এই বিন্দাস উড়ান ডানা থেকেই, মানে এটা একজন কবির ভেতরে কিন্তু অজস্র চিহ্ন আছে। সে চিহ্ন কোয়ান্টাম চিহ্নই বলি, চেতনার চিহ্নই বলি, যা চিহ্নই বলি না কেন, যদি সেই চিহ্নগুলো আপাতভাবে আমরা নিরাকার বলেও মনে করি, কিন্তু সেই চিহ্নগুলো আছে, সেগুলো দেখতে পাই বা আছে। এই বিন্দাস উড়ান ডানা, এটা নীলিমাদির একটা চিহ্ন, যেখান থেকে কিন্তু নীলিমাদির সেই গঙ্গোত্রীর গোমুখের মতো অজস্র কবিতার নির্ঝর কবিতা নেমে আসছে সেখান থেকে। বিন্দাস উড়ান ডানা।
যেমন বৃষ্টির কোলাজ, বৃষ্টির কোলাজ। বৃষ্টি কিন্তু আমরা সাধারণ মানুষেরা বৃষ্টিকে একমুখী অবস্থাতেই দেখি, কিন্তু বৃষ্টির মধ্যে একজন কবি কোলাজ দেখতে পাচ্ছেন। তার বৃষ্টির বহুরৈখিকতাকে আবিষ্কার করছেন বৃষ্টির পতনের মধ্যে দিয়ে। সেটা বহুরৈখিক রং হতে পারে। বৃষ্টির প্রতিটি ফোঁটার মধ্যে বোধহয় কবি নীলিমা সাহা আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা প্রকৃতি, আলাদা আলাদা নিসর্গ খুঁজে পাচ্ছেন, সেই জন্য বৃষ্টির কোলাজ কথাটা ব্যবহার করেছেন। আবার দেখো একটা কবিতার নাম মৃত্যুঞ্জয় হচ্ছে। মৃত্যুঞ্জয় একরকম, কিন্তু মৃত্যুঞ্জয় হচ্ছে এই কথাটা, এই শব্দটা, মৃত্যুঞ্জয় ইচ্ছে, এই যে মৃত্যুঞ্জয় ইচ্ছে হাত রেখেছে জীবনেই, টাওয়ার ছুঁয়ে শ্বেত কবুতর, ভ্রুদয়ের দীর্ঘশ্বাসে খুঁজছে মায়া আলো, উপচে পড়া ভৈরব প্রহরেই জ্যোৎস্নার ব্যথা পড়ে নিতে গড়বে নতুন পাণ্ডুলিপি। এই যে মৃত্যুঞ্জয় ইচ্ছে, এই মৃত্যুঞ্জয় ব্যাপারটা কিন্তু কবির সামগ্রিকতার মধ্যে রয়েছে। কবির সামগ্রিকতার ভেতরে যে একজন কবির, যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা যায়, একজন কবির বহু সত্তা। তিনি, তার শুধু নারী সত্তা নেই বা পুরুষ সত্তা নেই, তার ভেতরে নিরাকার সাকার সমস্ত কিছু একাকার হয়ে আছে। চেতনা, অবচেতনা, প্রক্ষোভ, আমাদের ভেতরে যে সমস্ত প্রক্ষোভগুলো রয়েছে, আমাদের ভেতরে প্রবৃত্তি বা ইনস্টিংক্ট গুলো রয়েছে, সেই ইনস্টিংক্ট গুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে, এবং সেই বদলানোর খোঁজটা নীলিমা সাহার রিয়েলিটি শোতে পাওয়া যায়। এবং একই সঙ্গে দেখো রিয়েলিটি শোর কথা বলতে বলতে নীলিমাতে ঢুকে যাচ্ছে যে কবিতা যদি একটা আলাদা সত্তা হয়, কবিতা যদি একটা আলাদা জগৎ হয়, সেই জগৎ, কবিতার জগৎ তার কবিতাকে কিভাবে আক্রান্ত করছে, তার কবিতার মধ্যে ঢুকে গিয়ে কিভাবে অস্থির করে দিচ্ছে কবিকে, সেটাও কিন্তু এই তানপুরা ও পিলসুজ রমণী কবিতা গ্রন্থের মধ্যে নীলিমাদি লিখেছেন। এবার বলো, প্রশ্নের পরিপ্রেক্ষিতে কথা বলার। এবার দিদির কাছে আসি। দিদি, তুমি তো নিনি পত্রিকার সম্পাদনা করছো। এটা শুরু করেছো কত সালে নিনি পত্রিকার? 2012 সালে। তখন ছিল বৈশাখ মাস, মে মাস আর কি। ঠিক রবীন্দ্রনাথের সপ্তাহটা চলছে, সেই সময় আমার এটা নিনির আত্মপ্রকাশ। আচ্ছা, এই সময় তো আমি শুনেছি যে বহরমপুরে খুব একটা হইচই পড়ে গেছিল এই নিনি পত্রিকা নিয়ে, তোমার এত সুন্দর কাজ। আচ্ছা, আমাকে একটু বলো তোমার এই নিনি পত্রিকার নামকরণটা, এই নিনি শব্দের অর্থ কি? নিনির নামকরণটা হয়েছে কবিতার বিশেষত্ব, যে বিশেষ বৈশিষ্ট্য যে নিজস্ব নির্জনতা। এই নিজস্ব নির্জনতার নিজস্ব নি এবং নির্জনতার নি, এই নিয়ে নিনি। এইটা বললাম যে কবি মাত্রই নির্জনের কাছে নিজস্ব নির্জনতা, আর কবি মাত্রই নির্জনের কাছে একটু বসতে চাই। নির্জনটাই তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটা খুব দুর্লভ বস্তু, এখন তো বিরল হয়ে যাচ্ছে। মানে এই নির্জনতাটা খুঁজতে গিয়েই কবিতার ওই ক্যাচিং ওয়ার্ডটা পেয়ে গেলাম, সেই থেকেই নিনি নামকরণটা। তবে আমাদের সময় যে রাশিয়ান একটা ডিকশনারিতে নাকি দেবব্রত সরকার, সে নাকি খুঁজে পেয়েছে যে এর অর্থ হচ্ছে প্রোগ্রেসিভ। তখন আমি ভাবলাম ঠিক আছে, আমার নিনিটাও চলবে, প্রোগ্রেসিভ অর্থেই চলছে, এটাই। নিনি পত্রিকায় আমার মনে হয় নিনি নামটার নিচে, প্রচ্ছদে না, তার ভেতরে নামটার নিচে ওই নিজস্ব নির্জনতা শব্দটা ব্যবহার করা যেতে পারে। করা হয়। আচ্ছা, যাই হোক। তো অলোকদা, এই দিদির প্রথম বই থেকে এই পিলসুজ
তানপুরা ও পিলসুজ রমণী, এই যে জার্নিটা, মানে এই বইটা কিভাবে আলাদা হচ্ছে, এর কি বৈশিষ্ট্য, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সাম্প্রতিক দেখো এই বইটা পরিবর্তনটা কিভাবে ধরা হচ্ছে? এটা নীলিমাদির একটা সিরিজ লেখার প্রবণতা সবসময় ছিল, তো এই বইটার মধ্যেও সেই সিরিজ লেখার প্রবণতা রয়েছে। বইটা আমাদের হাতে নিয়ে প্রথমত এর প্রচ্ছদ কিন্তু আমাদেরকে ভীষণভাবে আকর্ষণ করে। দেবযানী বসু, হ্যাঁ দেবযানী বসু এই প্রচ্ছদ, আমাদেরই আলোচনা শুনছেন দেবযানী দি, জানি না ও এই প্রচ্ছদটা যখন মানে নীলিমাদির কবিতাগুলো আমি পড়ছিলাম এবং একটা নামকরণ কিভাবে করা যায় এটা নিয়ে যখন আমি ভাবছিলাম, বা নীলিমাদিকেও আমি বলছিলাম নীলিমাদি এর নামটা নিয়ে ভাবো, তখন তো এই ছবিটা কিন্তু আমি অনেকদিন আগেই দেখেছিলাম। এটা ছবিটা আঁকা নয়, এটা কিন্তু একটা ফটোগ্রাফিটা আমি দেখেছিলাম প্রথমে। এই ফটোগ্রাফিটা দেখতে দেখতে আমার ভেতরে, আমি যখন একটা ফটোগ্রাফি দেখি, পাশাপাশি যখন কোনো কবির কবিতা পড়তে পড়তে আমার তখন মনে হয় যে এই ফটোগ্রাফিটা তার ওই কবিতার বা ওই কবিতার গুচ্ছের সঙ্গে কোথায় যেন একটা সমন্বয় করে যাচ্ছে, কোথায় যেন একটা মিল আছে। আসলে এই যে নীলিমাদি বললো না যে হিউম্যানিজম, মানবিকতার ব্যাপারগুলো, সে অনেক অজস্র ব্যাপার যেটা আমাদের এই পশ্চিমবঙ্গে ঘটছে, সেরকম ঘটনাই হয়তো দিল্লিতে ঘটছে, সেরকম ঘটনা রিয়েলিটি শোতে আমরা কিন্তু এগুলো পাচ্ছি, যে একই ঘটনার রেশ আমরা আলাদা আলাদা রাজ্যে প্রবাসে থাকলেও যেন কোথায় একটা মিল রয়েছে, আমরা এই মিলটা কবির কলমে সেগুলো অনুভূত হয়। তো এই ছবিটা যখন আমি দেখলাম তখন আমার মনে হয়েছে যে এই ছবিটা পরে যখন আমি নীলিমাদির কবিতাগুলো পড়ছি তখন মনে হলো যে এই ছবিটা নীলিমাদির বইয়ের জন্য একটা অসাধারণ ছবি হবে। তারপরে বইটা কাছে আছে, আমি এই আমার এই নামকরণটা, হ্যাঁ আছে, আমার এই তানপুরা একটু বলি, তানপুরা ও পিলসুজ রমণী এই নামকরণটা কিন্তু সেই একসময় পেপারে এবং টিভিতে দেখছিলাম, শহীদের মৃত্যু, মানে যে শহীদ হলো, হ্যাঁ, তার স্ত্রীর কি মানসিক মানে অবস্থান, কি মানসিক সিচুয়েশনটা, কি বাস্তব, কি রূঢ়, হ্যাঁ, তার কথা, সেই যে বললাম না, দৃশ্য কখনো অদৃশ্যতা হয়ে যায়, অদৃশ্যতা থেকে আবার দৃশ্যের সৃষ্টি হয়, হ্যাঁ, এইভাবেই যেন একটা রিয়েলিটি আমি দেখতে পেলাম। সেই তাকে চিন্তা করি, তাকে আমি চোখেও দেখিনি, কেবল শুনেছি, আমি শহীদের জন্য চিন্তা করিনি, যে শহীদ হলো তার কথাও চিন্তা করি, তার স্ত্রী, সে একটা পিলসুজ রমণী হয়ে গেল, তার নিচে কত অন্ধকার, অথচ সে হাতে পিলসুজ নিয়েই থাকতে হবে তাকে। এই ভাবনাটাই আমাকে কবিতায় প্রবেশ করালো। হ্যাঁ, মানে বইয়ের নামকরণও হঠাৎ করে কিন্তু আলাদা হয়ে গেল, এই যে একরকম একটা নামকরণ হচ্ছিল, এই বইটাতে নামকরণও কিন্তু একটা অন্যরকম হয়ে গেল। এই যে তানপুরা ও পিলসুজ রমণী, এই যে তানপুরা এবং পিলসুজ রমণী আগের নীলিমাদির আগের যে সমস্ত বইগুলো, সেই বইগুলোতে এভাবে নামকরণ করা হয়নি, যে দুটো শব্দকে, অন্যান্য নামকরণগুলো ছিল একটা মানে শব্দগুচ্ছ, যেমন পাথরে মুদ্রিত জলছাপ, নকশি গল্প, অস্তিত্ব, তবু মনে রেখো, এই যে পথে নিভৃতে বা নিভৃতে পথে ইত্যাদি। এখানে কিন্তু যেন তানপুরা ও পিলসুজ রমণী দুটো আলাদা অস্তিত্বকে আনবে, এবং সেই অস্তিত্ব দুটোর মধ্যে কিন্তু আবার তিনি সমন্বয় করছেন। এইটা যে ছেদচিহ্ন সন্ধিসূত্র নামে একটা বই আছে, ছেদচিহ্ন সন্ধিসূত্র, চারিদিকে এত বিচ্ছেদ, তবু কিন্তু সন্ধি আমরা চাইছি, আমরা সেই সন্ধিক্ষণটা খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, এই বইটার মধ্যে, এই বইটা নিশ্চিতভাবে নীলিমাদির একজন কবির জার্নি, আসলে হঠাৎ করে যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যায় তা হয় না। ভেতরে ভেতরে কবি যদি সন্ধানী কবি হন, যদি কবি সবসময় জীবনটাকে অন্য চোখে দেখতে চান বা দেখেন,
স্বাভাবিকভাবেই এবং প্রতি মুহূর্তে নতুন নতুন পরিস্থিতি ও অবস্থার সম্মুখীন হন, ফলত তার ভাষাটা আলাদা হয়ে যায়। এই কবিতার মধ্যে এই যে বইটি, এই বইটির ভেতরে নীলিমাদির যে ভাষাবিন্যাস, নীলিমাদির ভাষাবিন্যাসের মধ্যে একটা আগের বইগুলোতে পেয়েছি এই টেস্টটা, এই স্বাদটা আছে, কিন্তু এখানে নীলিমাদি যেন নিজেকে আরো বেশি সম্প্রসারিত করলেন পূর্বের বইগুলো থেকে। কি সম্প্রসারিত করলেন? প্রথমত ভাষার বিন্যাসকে সম্প্রসারিত করেছেন, ভাষা নিয়ে আরেকটু পরীক্ষা নিরীক্ষা। যদিও নীলিমাদির কবিতার প্রসঙ্গে আমি সারল্যের জায়গাটা গেছি, সারল্য মানে যে পরীক্ষা নিরীক্ষাহীন তা নয়, কিন্তু নীলিমাদি খুব স্বতন্ত্রভাবে, নীলিমাদি খুব কূট নিরীক্ষায় যাননি, এই বইটাতেও যাননি, আগের বইগুলোতেও যাননি, যে খুব জটিল একটা কমপ্লেক্স জায়গায় ঢুকে যাওয়া। নীলিমাদি নিজেও বলেছেন যে তার কল্পনার স্তর যতটা যাবে তার মধ্যে তিনি নিজেকে দেখতে চাইছেন, এবং সেখানে কোনো কূট স্থান, কোনো জটিলতার স্থান তিনি দিতে চাইছেন না। তো এইটার মধ্যেও তাই রয়েছে, কোনো জটিলতা নেই, কিন্তু জীবনের এক্সপানশন আছে। জীবনকে দেখেছেন এই রিয়েলিটি শোতে, জীবনকে তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন, যা রিয়েলিটি শোগুলোতে বা পরবর্তী যে এই বইয়ের তো সিরিজ কবিতাগুলো একটা টাইটেলে তিনি নিয়ে এসছেন। এই প্রতিটি সিরিজ কবিতার মধ্যে আবার যদিও কবিতাগুলো 1, 2, 3, 4 এভাবে রয়েছে, কিন্তু প্রত্যেকটি কবিতা কিন্তু তার পূর্ব কবিতাটির সঙ্গে সম্পর্কিত হয়েও প্রতিটি কবিতার কিন্তু আলাদা একটা স্বাদ আমরা পাই। এবং আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, এই বইয়ের যে সিরিজ কবিতাগুলো, এই সিরিজ কবিতাগুলো কিন্তু তার যে গঠন, তার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রাকচার। প্রথম দেখো রিয়েলিটি শোর যদি প্রথম কবিতার স্ট্রাকচারটা দেখা যায়, প্রথম কবিতার স্ট্রাকচারটা একটু এলোমেলো, এই এলোমেলোটার মধ্যে যে একটা বিন্যাস, নতুন রকম একটা বিন্যাস তিনি নিয়ে এসছেন। দ্বিতীয় কবিতাটা কিন্তু আবার এলোমেলো নয়, দ্বিতীয় কবিতার অনেক বেশি ডিসিপ্লিনড, মানে গঠনে অনেক বেশি ডিসিপ্লিনড। আবার তৃতীয় কবিতাটা অনেক সম্প্রসারণ করছেন, মানে কখনো দীর্ঘ বাক্য, কখনো আবার ছোট ছোট বাক্য, মানে 2-3টে শব্দ দিয়ে একটা বাক্য নির্মাণ করছেন। আবার চতুর্থ পঞ্চম এই কবিতা দুটো পূর্বের কবিতার থেকে সাংগঠনিক বা স্ট্রাকচারগত দিক থেকে অনেক বেশি ছোট লেখা, কিন্তু ছোট লেখা হলেও পূর্বেকার কবিতার মধ্যে যে গদ্যময়তা রয়েছে, অনেক বেশি গদ্যময়তা রয়েছে। চতুর্থ এবং পঞ্চম যে সিরিজের কবিতা দুটো, ওই রিয়েলিটি শো, সেগুলো কিন্তু অনেক বেশি পদ্যময় বা অনেক বেশি লিরিক্যাল। এই লিরিক্যাল ব্যাপারটা নীলিমাদির কবিতার ভেতরে দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু এই কবিতা গ্রন্থের ভেতরে লিরিক্যালিটি এবং প্রোজাইক ব্যাপার, গদ্যময়তা, এই দুটোর মধ্যে একটা অসাধারণ মিশ্রণ ঘটিয়েছেন নীলিমাদি, যা অন্যান্য গ্রন্থগুলোতে এত বেশি, মানে অন্যান্য গ্রন্থতে এই লিরিক্যালিটি এবং গদ্যময়তা, এই দুটোর অসাধারণ মিক্স আপ ব্লেন্ড করেছেন নীলিমাদি এই গ্রন্থে, যেটা অন্য গ্রন্থগুলোতে আমি দেখতে পাইনি। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, চতুর্থ কবিতাটি ওই রিয়েলিটি শো এর, অন্তরা সম্ভোগে সেজে ওঠে ভোজ্য পাতা, অন্তর্গ্রন্থ থেকে শুরু হয় আত্মঘ্রাণ, রসের ক্ষরণ, বুঝতে পারি ব্রহ্মাণ্ডময় ক্ষুধার রাজত্ব। এই যে পংক্তিগুলো কিন্তু অনেক বেশি ট্র্যাডিশনাল পংক্তি, এই ট্র্যাডিশনাল লিরিক্যাল পংক্তি, এবং এর মধ্যে একটা ক্লাসিক ব্যাপার রয়েছে। কিন্তু তার আগের যে দুটো বা 2 নম্বর বা 3 নম্বর বা 1 নম্বর যে অংশটা, সেখানে কিন্তু দেখো কত গদ্যময়। এখন অনলাইনে 3 নম্বর কবিতাটা নীলিমাদি, 3 নম্বর মানে প্রথম কবিতা রিয়েলিটি 3 নম্বর, এখন অনলাইনে ভুলগুলো শুধরোচ্ছে, সেভ হচ্ছে বিনির্মাণ, টপ সিক্রেট, তর্জনীর কোনো গর্জন নেই, বরং আলতো ছোঁয়ায় একদমে সিক্রেট ফোল্ডার। মানে এই যে গদ্যময়তা এবং লিরিক্যালিটি দুটোকে অসাধারণ ব্লেন্ড করেছেন এই গ্রন্থে, যেটা আমি অন্য গ্রন্থে এতটা এরকম পাই না। আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে প্রচুর ইংরাজি শব্দ, মানে ডিজিটাল ওয়ার্ড। নীলিমাদি এটা করছে, এটা আগের বইতেও ছিল, প্রচুর ইংরেজি শব্দ নিয়ে এসছে।
এখন হ্যাঁ। ইংরেজি শব্দ, হ্যাঁ, মানে প্রচুর পরিমাণে। যেমন নীলিমাদির আগের বইতে দেখবে স্কোয়ার ফিল্ড, স্কোয়ার ফিল্ডের ঘাস জমি, এই ঘাস জমির আগে স্কোয়ার ফিল্ড কথাটা লিখে দিল নীলিমাদি। তারপরে ধরো নাম তো ফর ভিক্টরি, হঠাৎ করে ঢুকিয়ে দিল ভি ফর ভিক্টরি। তারপরে ধরো কত প্রচুর পরিমাণে ঘাস জমি, স্কোয়ার ফিল্ডের ঘাস জমি আগলে প্যারেড ক্লাস, এইরকম প্রচুর ইংরেজি শব্দ নীলিমাদি। সাইলেন্সড, ব্রেকিং রোজ নামচা কবিতা, সাইলেন্সড আমার স্টাডি রুম, সাইলেন্সড ওই যে নির্জনতা বলছে না, নির্জনতা নির্জনতা শব্দের জায়গায় নীলিমাদি ব্যবহার করে দিল সাইলেন্সড আমার স্টাডি রুম আর আগন্তুক সময়। এরকম প্রচুর ইংরেজি শব্দ নীলিমাদি ব্যবহার করেছে। এখন অ্যান্ড্রয়েড, আমি হ্যাঁ, তারপরে রিংটোন, পাসওয়ার্ড, এই ধরনের যে শব্দগুলো, এগুলো অনর্গল, অনর্গল ব্যবহার করেছে, অনর্গল। এখন আমি খুঁজছিলাম যে কেন ব্যবহার করেছে নীলিমাদি এত, কিছু কিছু জায়গায় শুনতে ভালো লাগছে, কিন্তু দেখো এই সাইলেন্সড, সাইলেন্সড আমার স্টাডি রুম, হ্যাঁ, সাইলেন্সড আমার স্টাডি রুম, কোথায় যেন একটুখানি ধাক্কা লাগছে। সাইলেন্সড আমার স্টাডি রুম, আমার মনে হয় যে হয়তো নির্জনতা শব্দটা এখানে মানত না, যে নিস্তব্ধতা, স্টাডি রুমের মধ্যেকার যে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতার শব্দটা হয়তো মানাতো না। তবে কবি হয়তো অন্য কোনো শব্দ খুঁজে নিতে পারতেন। তবে আমার মনে হয়েছে এটা হয়তো চিরদিন থাকে না, একজন কবি হয়তো কবিতার আপডেটনেসের জন্য হয়তো ইংরেজি শব্দের দিকে যান, বা একটা কবিতার মধ্যে, মানে বাংলা কবিতার মধ্যে অন্য একটা, আমাদের এক বন্ধু ছিল দিল্লিতে থাকতো, দীপঙ্কর দত্ত, দীপঙ্কর দত্ত, দীপঙ্কর দত্ত কয়েক বছর আগে চলে গেছে পৃথিবী থেকে। তো দীপঙ্কর প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করতো, প্রচুর। আমার কবিতাতেও ইংরেজি শব্দ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু মানে হ্যাবাক নেই, প্রচুর, মানে ক্ষণে 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 ইংরেজি শব্দ নীলিমাদির কবিতায় আছে। নীলিমাদি, আমি জানি না এটা কতটা আপডেট, যেটা বাংলাতে বোঝাতে পারছি না সেই গভীরতাটা হয়তো ইংরেজির মধ্যে পেয়ে যাচ্ছে, এরকম মনে হয়। ব্যাপকতা, গভীরতা, এইগুলো বোঝাতে গিয়ে তখন ইংরেজিটা ব্যবহার করছি। মানে তোমার কাছে একটা বিষয় জানতে ইচ্ছে করছে। বাংলাদেশের কবিদের কিন্তু এই নিয়ে ভীষণ আপত্তি আছে যে এত কথায় 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 ইংরেজি শব্দ বাংলাদেশে আমি শুনেছি, আর কারো কারো ক্ষেত্রে আমি জানি না। হ্যাঁ, দিদি, তোমার কাছে একটু জানতে চাইবো, তুমি তোমার কবিতা তো বাণিজ্যিক পত্রিকায় দেখিনি, তুমি কি লিখেছো বাণিজ্যিক পত্রিকায়? লেখনি? না, আমি কখনোই বাণিজ্যিক পত্রিকার দিকে যাইনি। এই বিভিন্ন কাগজ, লিটল ম্যাগাজিন, এগুলোতেই আমি বেশি লিখেছি। আমি বাণিজ্যিক পত্রিকায় লিখিনি কখনো। তবে কোনো বাণিজ্যিক পত্রিকা তোমাকে যদি আমন্ত্রণ জানায় লেখার জন্য, তুমি লিখবে কি? হ্যাঁ, লিখবো। হ্যাঁ, এটা এই ওপেন মাইন্ডেডনেস থাকা দরকার। আমাকে সত্যি কথা বলতে কি, এতদিন লেখার পরে যদি কোনো বাণিজ্যিক পত্রিকা যেই হোক না কেন, তারা অনেকেই কবিতা প্রকাশ করছে, তারা যদি ইনভাইট করে, ইনভাইট করে, নিশ্চয়ই সেটাকেও সম্মান জানাতে হবে। আমন্ত্রণটা রক্ষা করাটাই একটা অন্যতম কর্তব্য। আমাদের অনেক বন্ধুরা রয়েছেন, তারাও কিছু বক্তব্য রেখেছেন, মন্তব্য করেছেন, আমরা একটু শুনি কে কি বলছেন। জপমালা ঘোষ রায় বলছেন, খুব খুব প্রিয় কবি অলোকদা নীলিমাদি, প্রিয় বন্ধু। দেবযানী বাসু বলছেন, বাহ, বেশ লাগছে, তারকা সমাবেশ। কুশল ভৌমিক রয়েছেন, বলছেন, অলোকদা প্রিয় দাদা। শিকদার ওয়ালিউজ্জামান, অলোকদা আমার প্রিয় দাদা, নীলিমাদিকে শুভেচ্ছা। সমরেন্দ্র বিশ্বাস রয়েছেন, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে, সাথে আছি। শিকদার ওয়ালিউজ্জামান বলছেন, অনুভবে যাপনী কবির এক অনন্য শক্তি। গৌতম রায় রয়েছেন, শুভ সন্ধ্যা, শুনছি। ফটিক দা আছেন, ফটিক চৌধুরী, শুভ সন্ধ্যা জানিয়েছেন। মৌসুমী রায়, বা ভালো লাগছে। গৌতম কুমার গুপ্ত বলছেন, ভালো হচ্ছে। অমলেন্দু চক্রবর্তী রয়েছেন, তাদের ভালো লাগা জানিয়েছেন। আরো অনেক বন্ধুরা রয়েছেন। করবী মজুমদার, ভালো লাগছে অনুষ্ঠান। চিরঞ্জীব হালদার রয়েছেন,
চিরঞ্জিত চিরঞ্জিত। হালদার রয়েছেন, হ্যাঁ, হ্যাঁ অনেকেই রয়েছেন যাদের হ্যাঁ গুলো দেখতে পেলাম, পড়লাম, পরে আরো একবার দেখবো। তো সবাইকে আমি আহ, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন। আমি দিদিকে বলবো তুমি এবার আরো কিছু একটু কবিতা আমাদের পড়ে শোনাও। কবিতা পড়ো। পড়ছি, ব্রেকিং নিউজ থেকে একটা। একদিন হবে, এইসব হবে, শুনতে শুনতে রাস্তার ক্লিশে। রাস্তাটা পথ হয়ে পাক খেতে খেতে হু বলার উৎসাহ জোগাতেই প্রতিধ্বনিময় খাদ। সময় হেঁটে যায়, মেষপালক তাকিয়েই থাকে ধু ধু নীলিমায়। আশা বনাম বাসনা বনাম আকাঙ্ক্ষা, হুট খোলা ত্রিজান। বিকেলের মাঝে ঢুকে পড়তেই সাঁকোটা মনের আড়ালে। রেসকোর্সের মাঠ, ক্রোশ ক্রোশ দৌড়, হৃৎপিণ্ডের ঘরে লাঠি বাঁশ রক্তের জমাট রেওয়াজ। জীবন ইজিক্যাল টু দৌড়, এই সমীকরণে ৭-৫ স্বপ্ন, কয়েক পশলা তীর্তির আলোর পসার। নির্বিকার নিরাকার সন্ধ্যের বাঁকে শ্যাওলার একাদশী চাঁদ। হালখাতায় রুলটানা পথ বেঁকে যায়। পথাভাব তবু পথটান, একদিন হবে, সব হবে, পথের ক্লেশে শুধুই পথঘোর। তুমি ইয়ের ওই ক্যামেরা চলছে রিয়েলিটি শোর ওই কবি 10 সংখ্যক কবিতাটা পড়ো তো। রিয়েলিটি শো 10 সংখ্যক 14 পৃষ্ঠায় রয়েছে। কবিতাটা যেরকম বিন্যাসে রয়েছে সেরকম বিন্যাসেই পড়বে। কবিতাটার বিন্যাসটা একটু আলাদা, স্ট্রাকচারটা একটু আলাদা অন্যান্য কবিতার থেকে। হ্যাঁ, যে স্ট্রাকচারে রয়েছে ওই স্ট্রাকচারটাকে হাইলাইট করে পড়ো। যে তোমার ভালোবাসা তাপ খুঁজছে আদিম শীতলতা, যে তোমার তিতিক্ষা পুকুর চোরাঘূর্ণির না পড়া কবিতা, যে তোমার তটস্থ কাকের বেলতলায় কৃষিজ ভরসা, যে তুমি বর্ণমালায় হাত নেড়ে নেড়ে যাওয়া তামাশা, যে তোমার চা কাপে চশমা বুঁদ অক্ষরবৃত্ত চই চই, জানলার ক্ষুণ্ণিবৃত্তি আকাশ কুসুম রসনালয়, যে আমার চোখে রসের ছুরি বেসামাল তৃষ্ণা, পাথুরে গাছের হঠাৎই বেলোয়ারি ছায়া, হাসে গুল্মলতা। আমার সে অবাক নদী তীর্তির চৈত্র জ্যোৎস্না, স্নাত চুল উদাস ঢেউয়ের অষ্টপ্রহর। আমার সে মেঘের অর্গানে মৌন বাগান স্পৃহা, দাবাগুনে পড়ে গল্পের ভিন্ন যাত্রা। তোমার যে ভালোবাসা তাপ ছমছমে বিড়াল নাবুজ সহজ পাঠ, আমার যে শীতরোদ জিহ্বাগ্রে অভিসার পিছল পদঘাট। কবিতাটার প্রথম দিকে তুমি অন্তমিল ব্যবহার করেছো এবং শেষ দুই মানে লাইনে অন্তমিল ব্যবহার করেছো, মাঝখানে আর অন্তমিলটা সেভাবে ব্যবহার করনি। এই যে কবিতাটা, এটাই বৈচিত্র্য। খুব ভালো কবিতা এটা। আরেকটা পড়ছি, পড়বো কি? পড়ো পড়ো।
পড়ো। ওই সিরিজেরই 26 নম্বর কবিতা। বিয়োগের খাতায় আমি এখনো যোগ চিহ্ন, বিয়োগের খাতায় আমি এখনো যোগ চিহ্ন, তোমার এ গুণ আমি ভাগ করে নিলাম। আমিও সাদা পাতার শূন্যস্থান পারিনি পূরণ করতে। বৃষ্টির ইলিউশনে তুমিই ভেসে ওঠো, মধ্য আষাঢ়ে চূর্ণী নদী সকাল। নীলিমাদির কথা মাঝে মাঝে একটু সাউন্ডটা কম আসছে বোধহয়। নীলিমাদির একটি কবিতা সদ্যজাত, এই কবিতাটি আমি একটু পড়ছি। নীলিমাদি, হ্যাঁ এসে গেছে। নীলিমাদি, তোমার এই শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার এই সদ্যজাত কবিতাটা আমার হাতের কাছে রয়েছে, আমি একটু পড়ছি। এই তো সবে এলাম, ছোট্ট আমি, কয়েকটা অবিন্যস্ত পৃষ্ঠা, মোমবাতি জ্বেলেছিল অপেক্ষায়। তোমাদের পৃথিবী শেয়ার করবে তো আমাকে। লনের আধারে না ফোটা চোখ আমার শুনছে আশঙ্কা, আশঙ্কা দেখছে অক্ষমতা, জানালা দেখছে দিগন্ত ক্রমশ মেঘার্ত, ধাক্কা দিচ্ছে শব্দ। এলাম, তোমরাই আনলে অচেনা চশমায় সময়ের আকাশ, গদ্য জমিনে কৃষিকথার আসর, নতুন পৃথিবীর সেই আদিম পুকুর, আগাছায় চারপাশ, কানাগুলির তৃষ্ণা ব্যথা, শুদ্ধ বানানের খোঁজে শব্দ অক্ষর বর্ণমালা। আন্ডারলাইন্ড হচ্ছি আমি, মনোগ্রাম হয়ে ফুটে উঠছে পার্থিব উপহার। কিন্তু খুব সুন্দরভাবে ইংরাজি শব্দগুলো কিন্তু ব্যবহার করেছে, যেমন এই যে শেয়ার করবে তো আমায়, কি সরলতা, কি সরলতার সঙ্গে বললে যে তোমাদের পৃথিবী শেয়ার করবে তো আমায়। মানে এই প্রয়োগটা, এটা কিন্তু অসাধারণ। মানে কথাগুলো কোনো নতুন কথা নয়, কিন্তু এই যে তুমি এত সহজ করে বললে, খুব ভালো লেগেছে। তারপরে আরেকটা জায়গায় যে বলছো আন্ডারলাইন্ড হচ্ছি আমি, মানে ইংরেজি শব্দ ঠিক আছে, কিন্তু যেভাবে তুমি ব্যবহার, অসাধারণ নয় কিন্তু এই ইংরেজি ব্যবহারগুলো, শব্দগুলো কিছু কিছু জায়গায় খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ব্যবহার হয়েছে, এটা আমি বলতে পারি। যে মানে ইংরেজি শব্দ ব্যবহারের জন্য যদি কোথাও দোষ হয়ে থাকে, কিন্তু এই প্রয়োগের জন্য কিন্তু সেই দোষটা একেবারেই খণ্ডন হয়ে গেছে। খুব ভালো লেগেছে। এই যে মনোগ্রাম হয়ে ফুটছে পার্থিব, এই তিনটে ইংরেজি শব্দ, মানে মোক্ষম প্রয়োগ, ভীষণ ভালো লেগেছে আমার, ওই জন্য আমি একটু পড়লাম। আমরা না অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। দিদি, তুমি আরেকটি কবিতা পড়ো, তারপর একটি প্রশ্ন দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শেষ করব। ওই যে ওই কবিতাটা পড়ো, 31 নম্বর পাতায় 14 সংখ্যক, ব্রেকিং নিউজের 31 নম্বর পাতায় 14 সংখ্যক কবিতাটা। তোমার কবিতায় তো সরাসরি রাজনীতি কখনো আসে না, স্লোগান ধর্মীয় তোমার কবিতায় থাকে না, রাজনীতি আসে না, কিন্তু অসম্ভব ভাবে মানুষের জীবন যন্ত্রণার কথা কখনো কখনো তোমার কবিতায় স্যাটায়ারের মতো ব্যবহার হয়। দেখো এই 14 সংখ্যক কবিতাটা 31 পৃষ্ঠায়, পড়ো। হ্যাঁ, পড়ছি। আচ্ছে দিন স্বচ্ছ দেশ, স্বচ্ছ দেশ, এত আলো, এত গর্ব, আমি লিখি এসব, লিখি চোখ, দৃশ্য, লিখি কালো চিনির হাসি, লিখি এক্সরে, অদ্ভুত রশ্মি, রশ্মি প্রতিরোধক পদ্ধতি। না, লিখি না। মশা লিখি, কামড় লিখি, মশক প্রতিরোধক, অবজ্ঞাত, তবু আঁকে না প্রবৃত্তি। ধর্ষকাম মৎস্যকাম, গল্পে গল্পে কলম চুরমার। আমি লিখি না কিছুই, দুর্বোধ্য ভাষা, সব ভাষা ভাষা। ব্ল্যাকবোর্ড লেখে ধর্ষণ, কবিতা জাল হয় গনগনে আছে। কবিতা জাল হয় গনগনে আছে।
অসাধারণ লাইন। হুম। রাতের জঙ্ঘা জুড়ে বিষাদ মতিঝিল, আমি পোশাক পরি, ছেঁড়াখোড়া মনসুন দেখে আমাকে, অযাচিত সময় হাতে ভিজিটিং কার্ড, সঙ্গদোষ লেখে অযাপন গুলো, লেখে শূন্যপুরের ধুন। বাহ, সাধারণ। এই ছেঁড়া খোড়া মনসুন দেখে আমাকে, এই হ্যাঁ। মনসুন ইংরেজি শব্দ, কিন্তু অসাধারণ ভাবে এখানে কিন্তু প্রয়োগ ভালো হয়েছে। লাগলো। পরিবেশ চেতনার কবিতাও দিদির রয়েছে, একটা গাছ নিয়ে কবিতা, এই যে দৌড়তে দৌড়তে দূরত্বটা খুব কাছে আছে, হাতের কাছে দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতের কাছে আছে। দেখি না, মা কোথায় গেল? পাচ্ছি না কেন, দাঁড়ান দেখি। আচ্ছা, আমার কাছে তাহলে অন্য আছে, আমি নালে একটু অন্য একটা কবিতা, যে কোনো একটা কবিতা তুমি পড়ো। তুমি পড়ো, নীলিমাদির কবিতাটা তুমি পড়ো, ওই যে কবিতাটা বললে। হ্যাঁ, দৌড়তে দৌড়তে দূরত্বটা খুব কাছে চলে এসেছে, দূরের গাছটা পেয়ে গেছি, ওর সঙ্গেই এখন আমার কবিতার সম্পর্ক, বিস্ময় ও অলংকারে এ শুধু গাছ নয়, গা ও ছ বুননে গা ছমছমে, এক স্তব্ধতা, এক বুক রহস্য। এরকম ছোট দিদি, ছোট অনেক। তোমার কাছে হ্যাঁ, এই অনুষ্ঠানের তো আমরা একেবারে শেষ পর্বে, একটা প্রশ্ন একটু জানতে ইচ্ছে করছে, এই যে কবিতা লিখে কি হয়, কবিতা লিখে কি দিন বদল করা যায়, তোমার কি মনে হয়? হ্যাঁ, কবিতা এমন একটা মাধ্যম যে শব্দ অক্ষর ভাষা এসব নির্মাণের মাধ্যমে, এগুলোর বিনির্মাণ যখন চলে, তখন মানুষের মনেরও যাতে বিনির্মাণ হয়, এটাই আমি মনে করি। এবং কবিতা বা সাহিত্য এমন একটি স্ট্রিম যা বদল করাতে বাধ্য, মানে বদল হবেই। সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ, কবিতার মাধ্যমে, কবিতা তো সকলের মধ্যে আছে, সুতরাং পরিবর্তনটা আসবেই। একদম। কবিতাকে ভালোবেসে মানুষকে ভালোবাসা, কবিতা মানেই মানুষকে ভালোবাসা। হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে আজকে এই অনুষ্ঠানটা এখানেই শেষ করব। নীলিমাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে। শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। ভালো লাগলো খুব ভালো লাগলো আজকের এই সন্ধ্যা, এবং সৈকতের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা তোমাকে। আর অলোকদা, আপনার আলোচনা আমাদের বিদ্ধ করলো, আপনার অভিজ্ঞতা, আপনার কাজ আমরা সবসময় আপনার কাছ থেকে শিখি। আর এই কবিতা ক্যাম্পাস পত্রিকা মাধ্যমে আমরা অনেক নতুন নতুন কবিতা, নতুন কবিদের চিনতে পারি। আপনার কাজ আমরা সবসময় মুখিয়ে থাকি, অলোকদা কি লিখছেন, কি বলছেন। সেইখানে আপনি এসেছেন এবং নীলিমাদির কবিতায় আলোকপাত করলেন, ভীষণই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আর যারা দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ রইলেন, আমাদের কথা শুনলেন, কবিতা শুনলেন, সকলকে আবারও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভালোবাসা জানাচ্ছি। দেখতে পাচ্ছি ভজন দত্ত এসেছেন, দু একটি কমেন্ট হয়তো একটু পড়ে নিই, আগে পড়া হয়নি। মানবেন্দ্র সাহা এসেছেন, ভজনদা বলছেন নীলিমাদি, অলোকদা, শিলা ম্যাডাম তিনজনকেই অনেক অনেক ভালোবাসা। মানবেন্দ্র বলছেন খুব ভালো লাগছে। তো যাদের কমেন্ট আমি দেখতে পেলাম না, পরে নিশ্চয়ই আমি দেখবো। তো আজকে আমাদের সময় শেষ হয়ে এসেছে। সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুভরাত্রি, ভালো থেকো, আবার কথা হবে। শুভরাত্রি, সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা। তোমাকে সবাই শিলা, নীলিমাদি, তোমাদেরও অনেক বেশি শুভেচ্ছা, ছট পুজোর অভিনন্দন, শুভেচ্ছা প্রীতি। সকলে ভালো থাকবে।